হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা টেন্সের আলোচনা শুরু করেছিলাম, এরই ধারাবাহিকতায় আজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা হবে। তাহলে চলো আজ আমরা এই টেন্সটি সম্পর্কে বিস্তারিত জানব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার শব্দটির অর্থ হচ্ছে ভবিষ্যৎ, আর কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান। তাহলে আমরা যদি এই দুটি শব্দের অর্থ জানি, সহজেই কিন্তু আমরা এটির সংজ্ঞা বলতে পারবো। সেটি কীরকম দেখো, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই উইল বি প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকব। এবার দেখো, আমি একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। মনে করো এই এ হচ্ছে বর্তমানকাল মানে প্রেজেন্ট টেন্স, আর বি হচ্ছে ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স। এখন এই ভবিষ্যৎকাল থেকে একটি কাজ শুরু হবে, এই বি থেকে কোনো কাজ শুরু হবে, শুরু হয়ে এই সি পর্যন্ত কিছু সময় ধরে চলতে থাকবে। এই সি পর্যন্ত আমি দেখো এখানে একটু চিহ্ন দিয়ে দিয়েছি, তার মানে ভবিষ্যতে একটি কাজ চলতে থাকবে। এটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বি থেকে কাজটি শুরু হবে কারণ ভবিষ্যৎকাল, এবং বি থেকে শুরু হয়ে কিছু সময় ধরে কাজটি চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে চলো আমরা একটু দেখে নিব এবার যে বাংলায় একটি বাক্য দেখলে কিভাবে আমরা চিনতে পারবো যে এটি কোন টেন্স। বাংলায় চেনা উপায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখো বাংলায় চেনার উপায়।
বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবি, তে থাকবেন, তে থাকিব ইত্যাদি যুক্ত থাকে। যেমন দেখো, আমি গান গাইতে থাকিব, তে থাকিব। সে একটি চিঠি লিখতে থাকবে, তে থাকবে। দেখেছ, এই শব্দগুলো কিন্তু আছে। তিনি একটি বই পড়তে থাকবেন, তে থাকবেন। আমরা যদি এখন নিজেই মনে মনে চিন্তা করি, দেখো তুমি নিজেও এরকম কিছু বাক্য বলতে পারবে। এই যে আমি বললাম যে তুমি মনে মনে কিছু বাক্য বলতে পারবে, এটাও কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তে থাকবে। তাহলে আমরা দেখব যে বাংলায় কোনো ক্রিয়ার শেষে, ক্রিয়া মানে হচ্ছে কাজ, কোনো কাজের শেষে এই শব্দগুলো আছে কিনা, তাহলেই আমরা বুঝতে পারবো এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই টেন্সের স্ট্রাকচার, মানে গঠন প্রণালী। গঠন প্রণালী না জানলে আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারবো না। তাহলে চলো আমরা একটু দেখে আসি যে স্ট্রাকচারটা আসলে কি। এখানে দেখো স্ট্রাকচারে কি দেওয়া আছে, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি একটি উদাহরণ দিয়েছি, দেখো, দে উইল বি মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, তারা ক্লাসে শব্দ করতে থাকবে। আমি এর আগে তোমাদের শিখিয়েছি যে স্পেলিং রুলস আছে, যেটা আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার সময় প্রায় ভুল করে থাকি। যেমন দেখো, আমি মেকিং লিখেছি MEKING। এই শব্দটি আসলে কোথা থেকে এসেছে? শব্দটি মেইন শব্দ ছিল মেইক, MAKE, মেইক। এই মেইকের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। এর ফলে কি হয়েছে, লাস্টের যে ই ছিল এই ই সরে গিয়ে আইএনজি বসে গিয়েছে, MAKING। আবার রিসাইট, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা, RECITE, রিসাইট প্লাস আইএনজি। তাহলে কি হলো, RECITING, রিসাইটিং। তাহলে এই হচ্ছে আমাদের স্পেলিং রুলস। আমরা এই ভুলগুলো যাতে না হয় বাক্য লেখার সময় একটু খেয়াল করব।
এবার আমরা দেখব যে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, সেটা কীরকম? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে চলো আমরা একটু দেখে আসি সেগুলো কীরকম হবে। একটু খেয়াল করো, অ্যাফার্মেটিভ লিখেছি। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাঁ বোধক। যে স্ট্রাকচারটা আমরা একটু আগে দেখেছি এটাই হচ্ছে হাঁ বোধক। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন হি উইল বি ক্যাচিং ফিশেস, যে সে মাছ ধরতে থাকবে। এবার আমরা একটু দেখব নেগেটিভ আর বাকি যে স্ট্রাকচারগুলো আছে। তার আগে তোমরা একটু পুরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা একটু রিভিউ করবে। আমি কিছুক্ষণের মধ্যেই আবার নেগেটিভ, ইন্টারোগেটিভ আর বাকি স্ট্রাকচারগুলো বলছি। জাস্ট অ্যাট এ গ্লান্স, এক পলকে জাস্ট একটু রিভিউ করবে। আচ্ছা, আমার মনে হয় এতক্ষণে তোমরা একবার রিভিউ করেছো। এবার আমরা বাকি স্ট্রাকচারগুলো দেখব।
এখানে দেখো আমি নেগেটিভ লিখেছি, সাবজেক্ট প্লাস শ্যাল নট বা উইল নট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দে উইল নট ক্যাচিং ফিশেস, তারা মাছ ধরতে থাকবে না। তাই না, আমাদের অনেক সময় নাবোধক বাক্যের প্রয়োজন পড়ে, কিন্তু আমরা ভুল করে বসি যে এই নটটা আসলে কোথায় বসবে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ইন্টারোগেটিভ, তার মানে প্রশ্ন করতে হয়। সরি, আমি একটু ভুল করে বসছিলাম, আমার এই বিটা দিতে মনে ছিল না, আমি এক্সট্রিমলি সরি। সাবজেক্ট প্লাস শ্যাল নট বি বা উইল নট বি, একটা বি থাকবে, হ্যাঁ। সাবজেক্ট প্লাস শ্যাল নট বি বা উইল নট বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে এই একটা বি বেশি যোগ হবে, এটা আমি দিয়েছিলাম না। তো দে উইল নট বি ক্যাচিং ফিশেস, তারা মাছ ধরতে থাকবে না। এবার আমরা দেখব যে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় আর কিভাবে ইন্টারোগেটিভ আর নেগেটিভ করতে হয়। দেখো আমি প্রশ্ন করেছি, যেহেতু ইন্টারোগেটিভ সেহেতু অবশ্যই লাস্টে আমার এই ইন্টারোগেটিভ চিহ্নটি দিতে হবে। যতই অন্য সব জায়গায় ঠিক থাকুক, এই জায়গাটা ভুল হলে কিন্তু পুরাই ভুল হয়ে যাবে। তো একটু খেয়াল করি, শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট।
শ্যাল বা উইল, আয়ের পরে শ্যাল বসে। আমি এর আগের ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম ফিউচার টেন্স যখন শুরু করেছিলাম যে কখন শ্যাল বসে আর কখন উইল বসে। তো দেখো এখানে এই অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। শ্যাল আই বি প্লেয়িং ফুটবল, শ্যাল আই বি প্লেয়িং ফুটবল, আমি কি ফুটবল খেলতে থাকবো বা আমি কি বই পড়তে থাকবো, এরকম যদি কোনো প্রশ্ন আসে, যেমন আমি তোমাদের বললাম যে তোমাদের একটা ক্লাস টেস্ট আমি নিব নেক্সট উইকে, তো তখন তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো যে ম্যাডাম আমরা কি তাহলে এই টেন্সটা পড়তে থাকবো, এটার উপরেই ক্লাস টেস্ট হবে? তো এই যে এইটি পড়তে থাকবো, এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কাজ করতে থাকবে। তে থাকবে, তে থাকবো, তে থাকবেন, এ ধরনের কথা বাংলায় থাকবে। তাহলে এবার আমরা আরেকটি স্ট্রাকচার আছে যেটা খুব বেশি ব্যবহার করা হয় না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে নেগেটিভ আর ইন্টারোগেটিভ, মানে দুইটি একসাথে, একটা নাও থাকবে আবার একটি প্রশ্নও থাকবে। তাহলে সেটা কীরকম চলো আমরা একটু দেখে আসি। দেখো আমি লিখেছি যে নেগেটিভ আর ইন্টারোগেটিভ কীরকম হবে। শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সেটা কীরকম? শ্যাল আই নট বি প্লেয়িং ফুটবল, আমি কি ফুটবল খেলতে থাকবো না, বা আমি কি বই পড়তে থাকবো না, এ ধরনের কথা যদি আমরা লিখতে চাই তাহলে এই স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। আমাদের 3টি কন্টিনিউয়াস টেন্সই শেষ করেছি আজ। তো আমি অ্যাট এ গ্লান্স আমি 3টি কন্টিনিউয়াস টেন্স পাশাপাশি তোমাদের দেখাচ্ছি। তোমরা বাসায় যখন নোট করবে তোমরাও এভাবে শর্টে মানে সংক্ষেপে এভাবে 3টে স্ট্রাকচার একসঙ্গে লিখবে, তাহলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমি একদম আজকে কন্টিনিউয়াস টেন্স শেষ করে দিচ্ছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস 3টি টেন্স আমি একসঙ্গে দেখাচ্ছি।
একটু খেয়াল করি আমরা তিনটি কন্টিনিউয়াস টেন্স দেখো আমি পাশাপাশি লিখেছি। আমরা যে কোনো জিনিস পড়ার পরে যেটা করার নিয়ম সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সের মধ্যে কোথায় মিল আছে আর কোথায় অমিল আছে এটা খুঁজে বের করা। এটি যদি তুমি একটু টেকনিক্যালি মনে রাখতে পারো তাহলে আর তোমার ভুল হবে না। দেখো আমি তিনটি কন্টিনিউয়াস টেন্স একসঙ্গে লিখেছি। গ্রামার বইতে কিন্তু এভাবে দেওয়া নেই, তোমরা নিজেরাও চেক করে দেখে থাকবে। গ্রামার বইতে হচ্ছে প্রেজেন্টের 4টি ভাগ, পাস্টের 4টি ভাগ, দেন ফিউচারের 4টি ভাগ নিয়ে আলোচনা করা আছে। আমি তিনটি একসঙ্গে দিয়েছি। আমার মনে হয় যে এভাবে শিখলে তোমাদের বুঝতে ভালো সুবিধা হবে এবং তোমরা ইজিলি জিনিসটা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। তাহলে আমরা একটু খুঁজে বের করি যে কোথায় মিল আছে আর কোথায় অমিল আছে। মিলই কিন্তু বেশি আছে। যেমন দেখো আমি মিল দিয়েই শুরু করি। সিমিলারিটিস কোথায় কোথায় আছে? প্রত্যেকটা দেখো সাবজেক্ট আছে, প্রত্যেকটা টেন্সের কি আছে? সাবজেক্ট আছে, দেখেছ? আচ্ছা, নেক্সট আছে এটা অমিল। আমি এটা মিলগুলো আমি আগে দেখাচ্ছি তোমাদের। প্রত্যেকটা ভার্বের সঙ্গে কিন্তু একটা আইএনজি আছে। দেখো প্রত্যেকটা ভার্বের সঙ্গে একটা আইএনজি, প্রত্যেকটা ভার্বের সঙ্গে একটা আইএনজি। নেক্সট অবজেক্ট। অবজেক্ট সব জায়গায় অবজেক্ট আছে, শেষে একটি অবজেক্ট আছে। এখন আমাকে মনে রাখতে হবে কোথায়, আমাকে মনে রাখতে হবে কোথায় অমিল আছে। অমিল হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বে থাকবে এম, ইজ, আর। যেহেতু আয়ের পরে এম বসে এই জন্য আমি এম দিয়েছি। এই যে অক্সিলারি ভার্বের এখানে চেঞ্জ, দেখেছো? আমি একটু রাউন্ড করে একটু ডিম্বাকৃতির শেপ দিয়েছি বোঝার সুবিধার জন্য। ওয়াজ, ওয়াজ দেখো অক্সিলারি ভার্ব, তার মানে এখানে ছিল এম, ইজ, আর, আর এখানে থাকবে ওয়াজ বা ওয়ার। যেহেতু আমি আই দিয়েছি সাবজেক্ট, সেহেতু আমার এখানে ওয়াজ আসবে। তোমাদের আমি ক্লাসে শিখিয়েছি কখন ওয়াজ কখন ওয়ার বসে। নেক্সট আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমি কি দিয়েছি? সাবজেক্ট প্লাস শ্যাল বি, শ্যাল বি বা উইল বি। তার মানে আমরা একটু যদি খেয়াল করি যে সবগুলোর অক্সিলারি ভার্বের জায়গায় পার্থক্য, আর বাকি সব স্ট্রাকচার একই। ভার্বের সাথে আইএনজি আছে। আমি তোমাদের বলেছি যে কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভি প্লাস আইএনজি। অফকোর্স ভার্বের সঙ্গে একটা আইএনজি থাকবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক। দেখো তোমরা নিজেরাই ভালো স্পষ্ট করে দেখতে পাচ্ছ সবগুলো ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, এটা থাকবেই, আর এই অক্সিলারি ভার্বগুলো থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকটা টেন্সই যখন শেষ করব এভাবে এক জায়গায়, আমি আশা করব তোমরাও বাসায় একটু নোট করে রাখবে। টেন্সটা কিন্তু এটা শুধু ক্লাস 7-এর জন্য না, তোমার আজীবন কাজে লাগবে। তো আমি মনে করি যে তুমি যদি একবার ভালোভাবে বেসিকটা শিখতে পারো, তোমার আর নতুন করে কারো কাছে শিখতে হবে না। এই জন্য তোমরা অবশ্যই নোট খাতা ব্যবহার করবে। তোমরা নোট করবে এবং এই খাতাটা আলাদা করে রাখবে গ্রামারের জন্য। তো এভাবে 3টি স্ট্রাকচার পাশাপাশি লিখবে এবং প্রচুর প্র্যাকটিস করবে। আমি হয়তো 5টি উদাহরণ দিই, কিন্তু তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। তাহলে আমি তোমাদের আজকে একটি ছোট্ট হোমওয়ার্ক দিব। সেটি হচ্ছে আজকে যে টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছি তার 5টি উদাহরণ। না, আমি শুধু মুখেই বলবো না, আমি অবশ্যই বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নাও। দেখো আমি হোমওয়ার্ক দিয়েছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের 5টি উদাহরণ।
লিখো। তো আমাদের সঙ্গে লাইভে আছে ঈশা জামান, মাধুর্য সমাদর তীর্থ, বাঁধন দাস, পারভিন মাহেরা বাঁধন, দিন ইসলাম আর অর্ণব। আমার কাছে মনে হয় যে একটু নামগুলো বললে একটু ভালো লাগে কাজ করে। তো তোমরা এতক্ষণ কষ্ট করে আমার ক্লাস ধৈর্য সহকারে দেখেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। তো তোমরা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই বাসায় পড়াশোনা করতে থাকবে। দেখো আমি যে কয়টি বাক্য লাস্টের শেষের দিকে বললাম যে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করতে থাকবে, এই যে পড়াশোনা করতে থাকবে এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তো আমি ক্লাসটি এই উদাহরণটি দিয়েই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।